আমাদের বাগানে সবজি চাষ করার জন্য অনেক ধরনের সার আমরা দিয়ে থাকি। তবে একটি সার অনেক সময় কিন্তু আমরা দিতে ভুলে যাই, আর সেই সারটি কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না, সেটা হলো অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্টস। এবং এই সারটা যদি আমরা ব্যবহার না করি আমাদের ফসলের উৎপাদন কিন্তু 30% বা 35% পর্যন্ত কমে যেতে পারে। তো ভিউয়ার্স, কোন সেই সার, কিভাবে আমরা সেটা ব্যবহার করব, কেন ব্যবহার করব এবং এই সারটা কোথায় কিনতে পাবেন, দাম কেমন, সবকিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, আমাদের বাগানে কিন্তু আমরা অনেক ধরনের সার ব্যবহার করে থাকি। এর মধ্যে দুই ধরনের সার আমরা ব্যবহার করি। একটা হলো যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আর একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে যে বড় খাদ্য কণা, যেটা মানে আমরা বেশি পরিমাণে যেই সারটা দিতে হয়। আর আরেকটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, যেটা হলো খুব অল্প পরিমাণে দিতে হয়। তো আজকে যে সারটা নিয়ে আমরা কথা বলবো, এটা হলো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস মানে অনুখাদ্য, এবং এই সারটার নাম হলো চ্যালাজিঙ্ক বা জিঙ্ক সার। তো অনেকেই হয়তো এটা ব্যবহার করেছেন, অনেকে হয়তো এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। বিশেষ করে যারা নতুন কৃষি করেন, নতুন চাষ করেন, শখের বসে করেন, তারা কিন্তু এটার ব্যাপারে খুব একটা জানেন না। তো আজকের ভিডিওতে পুরোটাই দেখে নিতে পারবেন, তো শেষ পর্যন্ত দেখবেন। তো যেটা বলছিলাম, জিঙ্ক বা দস্তা, বাংলায় যদি বলি দস্তা, তো এটা কিন্তু একটা সার, খুব গুরুত্বপূর্ণ সার। এই সারটা আমরা কেন ব্যবহার করবো সেটা একটু বলে নিই। প্রথম কারণ হলো যে গাছে অনেক সময় আপনারা খেয়াল করবেন, গাছের পাতার যে গোড়ার দিকে দেখা যায় একটু কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাতাগুলো খুব একটু সুন্দর নেই। কারণটা হলো কি? কারণটা হলো যে গাছে যেই ক্লোরোফিলের অভাব। কারণটা হলো কি, যে ফটোসিনথেসিসের অভাবে গাছটা ঠিকভাবে ক্লোরোফিল উৎপাদন করতে পারছে না, এবং তার পাতার যে স্বাস্থ্যটা সেটা ভালো নেই। আর পাতা যদি ভালো না থাকে, স্বাভাবিকভাবে গাছ ভালো থাকবে না, কারণ পাতার মাধ্যমে তো গাছ খাদ্য তৈরি করে থাকে। তো এটা এই যে ফটোসিনথেসিসের জন্য আমাদের এই জিঙ্ক সারটা আমাদের ব্যবহার করতে হবে। পাশাপাশি যেটা হয়, অনেক সময় আপনারা দেখবেন যে গাছ অনেক সময় খাটো হয়ে যায়। কোনো গাছ দেখবেন বাগানে খুব সুন্দরভাবে বেরোচ্ছে, কোনো গাছটা বড় হচ্ছে না, লম্বা হচ্ছে না, খাটো হয়ে যাচ্ছে। এটা কারণটা কি? এটা কিন্তু এই যে জিঙ্ক সারের অভাবে, যদি মাটিতে জিঙ্ক সার অভাব হয়, তখন কিন্তু এটা হয় যে গাছ খাটো হয়ে যায়। মানুষ যেমন হয় না, যে কিছু মানুষ অনেক লম্বা হয়, কিছু মানুষ খাটো হয়ে যায়। কারণটা কি? কারণটা কিন্তু এই পুষ্টির অভাবে। এই জিঙ্কটা কিন্তু গাছের গ্রোথটাকে ভালো রাখে। বিশেষ করে জিঙ্কটা গাছের যে শেকড়টাকে ভালোভাবে গঠনে সহায়তা করে, এবং গাছের লম্বা হতে মানে বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। এর বাইরে আরেকটি কাজ যেটা করে, যেটা হলো গাছের ফুল ফল গঠনে সহায়তা করে, এবং গাছে ফল যাতে সেট হতে পারে, এই ক্ষেত্রেও কিন্তু এই জিঙ্ক সারটা সহায়তা করে। আর যেটা হলো কি, অন্যান্য অনেক সারই কিন্তু এটার জন্য প্রয়োজন। যেমন ধরুন পটাশ আমাদের ফুলের জন্য প্রয়োজন, তারপর ফলের জন্য টিএসপি প্রয়োজন, তারপর পরাগ মানে যাতে ফলটা সেট হয় সেই কারণে কিন্তু বোরন প্রয়োজন হয়। পাশাপাশি কিন্তু জিঙ্কও দিতে হবে। এমন নয় যে আপনি বাকিগুলো দিলেন, এটা দিলেন না, সেক্ষেত্রে হবে না, সবগুলো দিতে হবে। আর আরেকটি ভালো যেই প্রয়োজনীয়তা, সেটা আমি বলে দিই। সেটা হলো যে গাছ অনেক সময় যেটা হয় কি, যেমন এখন ধরুন, এখন কিন্তু একদম শুষ্ক সিজন, দেখা যায় খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। বৈশাখ মাসে কিন্তু প্রচন্ড খরা থাকে। এই সময়ে গাছের যে খরাটা থাকে, এটা যে প্রতিরোধ করার জন্য কিন্তু এই জিঙ্কটা সহায়তা করে। আবার অনেক সময় যেটা হয় কি, যে কিছুদিন আগে যেমন শীত শেষ হয়ে গিয়েছে, শীতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, তো তখনও কিন্তু সেটা গাছের জন্য একটা স্ট্রেস হয়, মানে একটু কষ্টদায়ক হয়। তো সেই স্ট্রেসটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু এই জিঙ্ক সারটা সহায়তা করে। এবং আরেকটা কাজ করে, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো যে গাছের যে ইমিউনিটি বৃদ্ধি করে, মানে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু তৈরি করে, গাছটাকে সুস্থ রাখে। গাছের ইমিউনিটি যদি ভালো থাকে, সেই গাছটাতে কিন্তু পোকার আক্রমণ কম হয়, এবং অন্যান্য যেই ভাইরাস জনিত সমস্যা, ছত্রাকজনিত সমস্যা, সেগুলো থেকে কিন্তু গাছটা ভালো থাকতে পারে। তো এই কারণে আমাদের কিন্তু এই জিঙ্ক সারটা ব্যবহার করতে হবে। তো এবার আসি, এই জিঙ্কটা আমরা প্যাকেটের গায়ে যেটা আপনারা কিনতে পাবেন, সেটা দেখবেন কি চেলা জিঙ্ক। দোকানদার কেউ কিন্তু শুধু জিঙ্ক বলে অনেক সময় চিনতে পারবে না, চেলা জিঙ্ক বললে খুব সহজেই চেনা যায়। চেলা জিঙ্ক বলতে কি, চিল্টেড জিঙ্কটাকেই বলা হচ্ছে চেলা জিঙ্ক। আর এটা হলো যে পানিতে সলিউবল, গাছের জন্যই তৈরি করা। আর যেটা হলো পানিতে দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, এবং আমরা গাছে যদি স্প্রে করে থাকি, সেক্ষেত্রে কিন্তু গাছটা খুব দ্রুত এটা গ্রহণ করে নিতে পারে, পাতার মাধ্যমে, শেকড়ের মাধ্যমে গ্রহণ করে নিতে পারে। আর এটাই হলো এই চিল্টেড জিঙ্ক। আর এটা হলো যেটা, যে আমরা যে প্যাকেটটা আমরা কিনতে পাই চিল্টেড জিঙ্কের, এটার মধ্যে 10% থাকে হলো জিঙ্ক, মানে যেই পাউডারটা থাকে, এটার মধ্যে 10% ওই চিল্টেড জিঙ্কটা থাকে। আর এটা আপনারা কোথায় কিনতে পাবেন? এটা কিনতে পাবেন হলো যে কোনো যারা সার বিক্রি করে, কীটনাশক বিক্রি করে, তাদের কাছে আপনারা পাবেন। তাদেরকে যদি আপনারা বলেন চেলা জিঙ্ক লাগবে, সেখানে দিয়ে দিবে। খুব ছোট একটা প্যাকেট, এটা হলো সর্বনিম্ন প্যাকেট, 17 গ্রামের প্যাকেট। আর এই 17 গ্রামের প্যাকেটটার গায়ের দাম হলো 70 টাকা। তবে হয়তো 5-10 টাকা কম রাখে, দোকানদারের সাথে একটু যদি দরদাম করে থাকেন। আর এটা আমি যেটা ব্যবহার করছি, এটা হলো এসিএ। তবে আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের সার আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা আমরা ব্যবহার করব কিভাবে, এটা তো খুব জরুরি প্রশ্ন।
তো এটা ব্যবহার করবো আমরা সাধারণত পানির মাধ্যমে ব্যবহার করব। তো পানিতে এটা আমাদের, আমি যেটা মনে করি কি, সবজির জন্য পানিতে ব্যবহার করাটাই সবচেয়ে বেস্ট। তবে যারা ধান চাষ করেন, ভুট্টা চাষ করেন, গম চাষ করেন, তারা কিন্তু স্প্রে না করে তারা হলো মাটিটা যখন প্রস্তুত করেন তখন কিন্তু সারটা ব্যবহার করেন, এবং সেটাতে কিন্তু বেশি পরিমাণে প্রয়োজন হয়। তো যেহেতু আজকে আমি সবজির ব্যাপারে বলছি, ফলের ব্যাপারে বলছি, আজকে আমরা এদিকে ফোকাস থাকি। তো এই সবজি ফলের জন্য আমরা যেটা করব, আমরা এটা পানিতে স্প্রে করব। আর এটার পরিমাণটা হলো কি, পরিমাণটা হলো হাফ থেকে 1 গ্রাম প্রতি লিটার প্রতি, 0.5 গ্রাম থেকে 1 গ্রাম আমরা স্প্রে করব। তবে যদি আমরা নিয়মিত এটা স্প্রে করে থাকি সেক্ষেত্রে আমি বলবো 1/2 গ্রাম করে আপনারা লিটারে ব্যবহার করবেন। তো এটা যেহেতু 17 গ্রাম আছে, আমরা কিন্তু চাইলে 34 লিটার পানিতে এটা ব্যবহার করতে পারবো। আর 34 লিটার পানি দিয়ে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে কি পরিমাণে সবজি ফল গাছ আমরা কাভার করতে পারবো। তার মনে হলো এটার দামটা কিন্তু সেই তুলনায় খুব বেশি নয়। আচ্ছা, আর স্প্রে যেটা করব আমরা পানিতে দিলে সাথে সাথে মিক্স হয়ে যাবে, এবং এটা স্প্রে করার সময় আমরা কিন্তু চাইলে অন্যান্য সারও আমরা মিক্স করতে পারবো। অন্যান্য সার বলতে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস, যেমন ধরুন বোরন সার, এটার সাথে আমরা মিক্স করে আমরা ব্যবহার করতে পারবো। ইভেন আমরা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটও কিন্তু আমরা এর সাথে মিক্স করে আমরা গাছে স্প্রে করতে পারবো। কারণ হয় কি, যে অনেক সময় একই সার আলাদা আলাদাভাবে যদি, মানে ভিন্ন ভিন্ন সার যদি আলাদা আলাদা প্রতিদিন আমরা স্প্রে করতে যাই, সেক্ষেত্রে সময়ের একটা স্বল্পতা থাকবে বা আমাদের মনেও থাকবে না যে কখন কোনটা করব। সেই কারণে আপনারা এই দুইটা চাইলে একসাথে মিক্স করতে পারেন, যে এপসম সল্ট, জিঙ্ক বা বোরন জিঙ্ক একসাথে মিক্স করে আপনারা স্প্রে করতে পারেন। আর আরেকটা হলো যে এটা আপনারা মাসে অন্তত একবার স্প্রে করবেন, সেই ক্ষেত্রে গাছের স্বাস্থ্যটা খুব ভালো থাকবে। ভিউয়ার্স, যেটা হলো আমি ব্যবহারের সুবিধার জন্য আমি একটা ছোট্ট একটি বয়ামে নিয়ে নিয়েছি, এবং এটা হলো একটা সাদা পাউডারের মতো সার, বরিক পাউডারের মতো। ভিউয়ার্স, আমরা স্প্রে করার জন্য আমরা মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এটাতে আমার স্প্রেয়ার বোতল হলো 2 লিটারের বোতল। তো 2 লিটারের বোতল যেহেতু, সেক্ষেত্রে আমি 1 গ্রাম আমি ব্যবহার করব। তো ব্যবহারের জন্য আপনারা চামচ ব্যবহার করবেন। তো আমার এই চামচটা, এটা হলো 4 গ্রাম ধরে। তো আমি এখানে 1 গ্রাম দিয়ে দিচ্ছি জিঙ্ক। তো যেহেতু আমি আপনাদেরকে বলছি আপনারা অন্য সারের সাথে কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে আমার কাছে বোরন সার আছে, বোরন সারটা আমি এখানে স্প্রে করে দিচ্ছি। তবে বোরন সারটা কিন্তু জিঙ্কের চেয়ে একটু বেশি পরিমাণ লাগে, সেই কারণে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। আর বোরন সার নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে বোরন সার কেন ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন, সেটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিতে মিক্স হয়ে যাবে। আর যেটা করবেন আপনারা, বোতলটাকে কয়েকটা ঝাঁকি দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। আর এরপর আমরা সরাসরি গাছে স্প্রে করে দিব, গাছের পাতায়, গাছের গোড়ায় আমরা স্প্রে করে দিব। আর এটা হলে কিন্তু সাথে সাথেই গাছটা কিন্তু দুঃখিত, সাথে সাথেই কিন্তু গাছটা পাতার মাধ্যমে এটা কিন্তু সরাসরি গ্রহণ করে নিতে পারে, খুব দ্রুত এটা কাজ করে। এটাকে কিন্তু আমরা ফার্স্ট রিলিজ সার বলছি। আর এটা আপনারা স্প্রে করার সময় সাধারণ যেই নর্মসগুলো সেটা ফলো করবেন। সেটা হলো যে আপনারা দুপুরবেলা স্প্রে করবেন না, চেষ্টা করবেন একদম সকালে অথবা একদম শেষ বিকেলে স্প্রে করার জন্য। কারণ এটা হলো কি, গাছের যাতে ক্ষতি না হয়, রোদের কারণে, প্রচন্ড রোদে গাছের উপর যাতে চাপ না পড়ে, সেই কারণেই কিন্তু, গাছের অন্য কোনো কারণ নয়। ভিউয়ার্স, আপনারা এটা কিন্তু সব ধরনের গাছে স্প্রে করতে পারবেন, সব ধরনের সবজি গাছে স্প্রে করতে পারবেন। তবে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো যে আপনারা একটা সারের সাথে এটা কখনো ব্যবহার করবেন না, জিঙ্ক সারটা, সেটা হলো ফসফরাস জাতীয় সারের সাথে আপনারা জিঙ্ক কখনোই ব্যবহার করবেন না। কারণ হলো এটা তখন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেটা কিন্তু দানা হয়ে যাবে, যে টিএসপি যে সারটা, সেটা দানা হয়ে তখন মাটিতে পড়ে থাকবে, তখন কিন্তু আপনার সেই সারটা কিন্তু নষ্ট হবে। বিকজ এই সারটা যদি আপনারা ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসলের যেই উৎপাদন, সেখানে কিন্তু 30% পর্যন্ত কমে যেতে পারে, 30 to 35%, যেটা হলো প্যাকেটের গায়ে লেখা আছে, এটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এই কারণে আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেক মাসে একবার স্প্রে করার চেষ্টা করবেন। আর যাওয়ার আগে আরেকবার বলে রাখি, আমরা যদি জিঙ্ক ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসলের 35% কিন্তু ক্ষতি হতে পারে, মানে যেটা হলো উৎপাদনটা কমে যেতে পারে। তো এই কারণে আপনারা অবশ্যই মাসে একবার এই জিঙ্কটা আপনাদের সবজিতে, আপনাদের ফলের যে গাছগুলো, সেগুলোতে স্প্রে করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।